প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক শুভেচ্ছা এবং স্নেহনীয়। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে আমরা আলোচনা করছি কয়েকটা ক্লাসে। তোমরা পড়ছো নিশ্চয়ই, বইটা তোমরা পড়ছো, কবিতাটা পড়ছো এবং পড়েছো। না পড়লে তো বোঝা যাবে না তোমরা পড়তে আছো। আমি আশা করছি তোমরা পড়েছো। এই কবিতার আজকে শেষ ক্লাস। আজকে আমরা আবার একটু চেষ্টা করব বুঝতে পারি কিনা, বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আন্তরিকতা থাকলে বোঝা যাবে, চেষ্টা করলে সবই বোঝা যাবে। হ্যাঁ, আমরা তাহলে আলোচনা করি। গত সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আজকে আবার আমরা কথা বলবো। গত পাঠে আমরা বলেছিলাম যে কি বলেছিলাম তোমরা পড়েছো, তারপর আবার আমরা একটু দেখে নিই যে মেঘনাদ বিভীষণকে প্রথমে খুব বিনীতভাবে বলছে দাঁড় ছেড়ে দিতে এবং রামের সঙ্গ ত্যাগ করার জন্য বিভিন্ন যুক্তি দেখাচ্ছে। বিভীষণ খুবই উচ্চকুল বা উচ্চ বংশোদ্ভূত মানুষ, তাকে মানুষ তো নয়, বিভীষণ তো রাক্ষস কুলের, তাই না? আমরা মানুষের মতো বলছি, কিন্তু বিভীষণ রাক্ষকুলোদ্ভব। হ্যাঁ, তাহলে সেই উচ্চ বংশের হয়েও বিভীষণ নিজেকে যে রাঘবের দাস এই কথাটা বলে মানে বলছে, রাঘব দাস ঘোষণা করছে যে সে রামের দাস। এটা মেঘনাদের খুবই লেগেছে এবং এই জন্য পরবর্তীতে প্রথমে অনুনয় বিনয় করলেও পরবর্তীতে কঠোর ভাষায় ভর্ৎসনা শুরু করেছে। বিভীষণের মতো যে একজন উচ্চ কুলের যিনি রাক্ষস, তার পক্ষে হীনবল মানব জাতি, রাক্ষসদের কাছে মানুষ হচ্ছে খুবই দুর্বল। হ্যাঁ, একজন রাক্ষস মানে কি? রাক্ষস ভাবলে আমাদের কাছে খুব বিশাল কিছু মনে হয়, শক্তিমান। আর মানুষ তো তুচ্ছ, আমরা মানুষ। তাহলে মানুষ এবং রাক্ষস এই দুই জাতির ভেতর কিন্তু এখানে যুদ্ধ ইত্যাদি হচ্ছে। হীনবল মানুষ তাদের পক্ষে যোগ দেবে একজন রাক্ষস এবং হীনবল মানুষের সাথে মিত্রতা করবে, এটা অনুচিত। বারবার এটা বোঝানোর চেষ্টা করছে। গত পাঠের কথা বলছি, কিন্তু গতদিন আমরা যে আলোচনা করেছিলাম সেই আলোচনা সারমর্ম আজকে করছি, যে সেখানে কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে এবং অস্ত্রহীনের উপর এভাবে গুপ্ত আক্রমণে কথা শুনে লঙ্কার শিশুরাও হাসবে এবং ধিক্কার দেবে লক্ষণকে, এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছে বিভীষণকে। সব কথার মূল কথা, এখনো কাকা, এখনো সময় আছে, তুমি রামের পক্ষ ত্যাগ করে আমাদের লঙ্কায় আবার ফিরে আসো। বুঝতে পারছো? এটাই মূল কথা, ঘুরে ফিরে সেই একই থাকছে। এই কবিতায় মেঘনাদকে দেখছি যে খুব বীর হিসেবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম মেঘনাদ কিন্তু এই কাব্যের নায়ক। এখানে আর নায়ক মানেই তো বীর থাকবে, তিনি দেশপ্রেমিক হবেন, তার ভেতর সমস্ত গুণের সমন্বয় ঘটবে। এখানে আমরাও দেখি যে মেঘনাদের প্রত্যেকটা বাক্যই বীরত্বপূর্ণ এবং যথার্থ, যা বলছে সবকিছু যুক্তি আছে এবং লঙ্কার প্রতি, মাতৃভূমি লঙ্কার প্রতি তার অগাধ প্রেম এবং ভালোবাসা। এই কারণে কিন্তু যজ্ঞ করতে গেছে, যজ্ঞ সেরে তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন, দেশকে, মাতৃভূমিকে রক্ষা করবেন। মানে মাতৃভূমি প্রেম, এটা এই কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটা তিনি কিন্তু, এই কবিতাটা আমাদের এখানে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর ভিতর কিন্তু দেশপ্রেমের এই বিষয়টা আছে এবং সেই সাথে দেশদ্রোহিতা, দুটো বিষয় কিন্তু খেয়াল করতে হবে। কবিতাটা পড়ার সময় আমাদের মনে রাখতে হবে যে একজন দেশপ্রেমিক নিজের দেশকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর একজন নিজের দেশের সংবাদ, মাতৃভূমির সংবাদ অন্য শত্রুদের কাছে গিয়ে ফাঁস করে দিচ্ছে। বুঝতে পারছো? এই বিষয়টা মাথায় রেখে কেন অন্তর্ভুক্ত করা হলো এই কবিতা। তো এই একটা কঠিন কবিতা যে তোমাদের পাঠ্যসূচিতে আনা হয়েছে, কারণ কিন্তু এই দুটো বিষয় ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, আমাদের ইতিহাস অনেক কিছু কিন্তু এই কবিতার ভেতর উঠে আসে, যে ইতিহাস আমাদের আছে এরকম, যে নিজের দেশ ত্যাগ করে নিজের দেশের মানুষ হয়ে, তাই না, বাঙালি হয়েও বাঙালির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু হয়েছে। এই তাৎপর্য কিন্তু এটাই। আমাদের এই খটমটে কবিতা পড়ানোর আর কোনো উদ্দেশ্য নাই, এর ভেতরে অন্তর্নিহিত তাৎপর্যটা ভালোভাবে উপলব্ধি করতে হবে। মূল পাঠ দেখি আমরা, আগের দিন যতটুকু পড়েছিলাম তারপরে বলছে আবার, এখনো পর্যন্ত মেঘনাদ বিভীষণকে বলে যাচ্ছে, তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস, কহ তাত সহিব কেমনে হেনে অপমান আমি ভ্রাতৃপুত্র তব। বলছে যে তোমার জন্মভূমি এই লঙ্কায়, যে বনবাসী রাম বা বানর, রামের সৈন্যরা তো সব বানর, তাহলে রাম যে বানর সৈন্যদের নিয়ে তোমার জন্মভূমি এই লঙ্কায় পদার্পণ করেছে এবং এখানে এসে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ঠিক কেমন দেখাচ্ছে? যে
ওই নন্দনকানন, স্বর্গের যে বাগান উদ্যান, সেই উদ্যানের নাম হচ্ছে নন্দনকানন। সেখানে যখন দৈত্য ঢোকে এবং দৈত্য সেই নন্দনকাননে প্রবেশ করে ফুল বাগান যা সব কিছু সব ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয় সব, এই বিষয়টা বলছে যে তখন যেমন দেখতে সেটা খারাপ লাগে, অর্থাৎ সুসজ্জিত একটা বাগানে দৈত্য প্রবেশ করে যখন বাগানটি তছ নছ করে দেয় তখন দেখতে যেমন লাগে, ঠিক এই যে তোমার জন্মভূমি লঙ্কায় ওই রাম এসে ঠিক সেরকম করছে। প্রফুল্ল কমলে কীটবাস, একটা প্রফুল্ল পদ্ম ফুল, সুন্দর ফুল, তার ভেতরে যখন কীট ঘুরে বেড়ায়, পোকা ঘুরে বেড়ায়, তখন সেটা দেখতে যেমন লাগে ঠিক তেমনি এই লঙ্কায় এসে রাম যেটা করছে এটা কিন্তু তেমন লাগছে। এই জন্য জিজ্ঞেস করছে, কহ তাত সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব। তাই বলছে, হে কাকা তুমি বলো আমি কেমন করে সহ্য করবো, আমি তো তোমার ভ্রাতৃপুত্র, তোমার মতো বীরের ভ্রাতৃপুত্র হয়ে আমি কিভাবে এটা সহ্য করবো। দেখো মেঘনাদের কথাই কিন্তু বেদনা আছে, প্রত্যেকটা কথা বেদনা মাখা। তার নিজের চাচাতার সাথে তাকে হত্যা করার জন্য এসেছে, আকুতি করছে, মিনতি করছে, আবার ভৎসনা করছে, কিন্তু প্রত্যেকটা কথার ভেতর প্রচন্ড বেদনা। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। সুন্দর একটা কথা যে এত কিছু যে ঘটছে, রাম যে এই যে তোমার জন্মভূমিতে এসে এই আক্রমণ চালাচ্ছে, তুমি তো রাক্ষস, তা রাক্ষসের তুমি এটা কেমন করে সহ্য করছো, তোমার মাতৃভূমির প্রতি এই যে এই অত্যাচার। সুন্দর সুন্দর কথা বলছে এখানে। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখন এই মেঘনাদের এই কথাগুলো, যৌক্তিক কথাগুলো শুনে বিভীষণ কিন্তু খুব লজ্জিত বোধ করছে এবং এখানে বলছে দেখো মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, একটা সাপকে যখন মন্ত্রপুত করা হয়, মন্ত্র দ্বারা বশ করা হয়, তখন তার ফনাটা আস্তে 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 নিচেই নেমে আসে, এবং ঠিক তেমনি সাপের ফনা যেমন মন্ত্রের দ্বারা আস্তে 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 মাটিতে নুয়ে আসে, আর যারা লজ্জিত তাদের মাথা কিন্তু আস্তে আস্তে মাটির দিকে চলে আসে, মুখটা না ওই যে মলিনে বদন, যে মাথা নত করা। বিভীষণ ঠিক তেমনি লজ্জায় মাথা নত করে উত্তর করছে। কে দেখো দুটো শব্দ, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। রাবণ অনুজ হচ্ছে, অনুজ শব্দের অর্থ ছোট ভাই, রাবণের অনুজ হলো বিভীষণ এবং রাবণের আত্মজ শব্দের অর্থ পুত্র, এখানে রাবণাৎ অর্থাৎ রাবণের ছোট ভাই, রাবণের পুত্রকে লক্ষ্য করে বলছে। কি বলছে, নাহি দোষী আমি বৎস বৃথা ভৎস মরে, তুমি নিজ কর্ম দোষে হায় মজা এলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। আমি দোষী নই, কিন্তু শুধু শুধু আমাকে ভৎসনা করছো। তোমার পিতা নিজ কর্মদোষে এই কনক লঙ্কা অর্থাৎ এই সোনার লঙ্কাকে আর ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এর জন্য আমার কি দোষ, তুমি শুধু শুধু আমাকে কেন ভৎসনা করছো। দোষটা তো রাবণেরই ছিল, প্রথম দোষ করেছিল রাবণ, তাই না? রামের পত্নী সীতাকে অপহরণ করে এনে, একজন নারীকে অপহরণ করে এনে দোষ কিন্তু প্রথম রাবণ করেছে। এই কারণে বলছে বিরত সতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল ও শল্যে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি। দেবতারা সবসময় পাপ থেকে বিরত, কিন্তু এই যে লঙ্কা, এই লঙ্কা পাপে পাপে পূর্ণ হয়ে গেছে, তোমার পিতা এই পাপ করেছে। প্রলয়ের সময় যখন কিয়ামত হয় তখন এই পৃথিবী যেমন ডুবে যায়, ঠিক তেমনি এই লঙ্কাও আজকে ডুবে যাচ্ছে, মনে হচ্ছে যে লঙ্কা আর থাকবে না। আর আমি কি করব, আমি সেই কারণে রামের কাছে আশ্রয় গ্রহণ করেছি। আমি তো অন্য কোনো, লঙ্কা যেহেতু থাকবে না, পাপে পাপে ডুবে যাচ্ছে, আমি পাপ করতে পারবো না, এই কারণে আমি রামের কাছে আশ্রয় গ্রহণ করেছি। রাঘবের পদাশ্রয় রক্ষার্থে আশ্রয়, আমি নিজের রক্ষার জন্য আশ্রয় গ্রহণ করেছি। পরদোষে কে চাহে মজিতে, এবার জিজ্ঞেস করছে অন্যের দোষে কে নিজের ক্ষতি করতে চায়, বুঝতে পারছো? এটা একটা কথা, নিজের ওই যে নিজের চাচা আপন প্রাণ বাচ্চার কথার মতো, যে পরদোষে কে চায় মজিতে, অন্য দোষ করবে, অন্য তার শাস্তি আমি কেন ভোগ করবো, তার জন্য আমি রামের কাছে চলে গিয়েছি। রুশিলা বাসবত্রাস, বাসবত্রাস মানে ওই যে বাসব, ইন্দ্র যাকে দেখে ভয় পায়, বাসবত্রাস বলতে এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। দেবরাজ ইন্দ্র মেঘনাদকে দেখে ভয়ে পালিয়ে যায়। রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। ঠিক কেমন ভাবে এমন রুষ্ট হয়েছে, এবার প্রচন্ড রেগে গিয়েছে, রেগে গিয়ে কথা বলছে যে রাত্রে বেলায় প্রচন্ড যখন আকাশে মেঘ থাকে, সেই মেঘের মাঝে যখন বিদ্যুৎ মানে মেঘ যখন ডাকে, তাই না, গর্জন করে, মেঘ গর্জন যখন করে, ঠিক তখন যেমন একটা অবস্থা হয়, সেরকম সুরে সেরকম কণ্ঠে বলছে কহিলা বীরেন্দ্র বলি। এবার কি বলছে দেখো, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি
কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। বলছে যে তুমি ধর্ম পথগামী, তাই না? এবার কিন্তু ভৎসনা, প্রচন্ড ভৎসনা হচ্ছে যে হে রাক্ষস রাজানুজ, রাক্ষস রাজা রাবণ তার অনুজ, তুমি তো ধর্মপদ ধার্মিক হিসেবে জগতে বিখ্যাত, তুমি ধার্মিক, সবাই জানে তুমি খুবই ধার্মিক, কিন্তু তুমি আজ আমাকে বলো কোন ধর্ম মতে তুমি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এসব কিছুর জলাঞ্জলি দিয়ে তুমি অন্যের দলে যোগদান করলে, শত্রুপক্ষে যোগ দিলে? এটা কোন ধর্মে? তুমি তো অনেক ধর্ম জানো, আমাকে তুমি আজ একটু বুঝিয়ে বলো। শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। শাস্ত্রে কি বলে যে গুণবান যদি নিজের জন যদি পরের পর অপর যদি গুণবানও হয়, অর্থাৎ পর ব্যক্তি যদি অনেক গুণের অধিকারী হয় এবং নিজের কাছের মানুষ যারা স্বজন তাদের যদি কোনো গুণ নাও থাকে, তথাপি ওই গুণহীন স্বজন শ্রেয়, আর যে পর সে সবসময় পর, অর্থাৎ এখানে বলছে পর পর সদা, যে পর সে সবসময় পর, তার যতই গুণ থাকুক না কেন, তার যতই সম্পদ থাকুক না কেন, সে পর। আর নিজের আত্মীয় স্বজন তার ভিতর কোনো গুণ না থাকলেও আত্মীয় স্বজন সবসময় নিজের জন। কিন্তু তুমি কি করেছো? তুমি সেই অপরের পক্ষে যোগদান করেছো, বিশ্বাসঘাতকতা করেছো। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? জিজ্ঞেস করছে যে শাস্ত্রে এটা আছে যে যদি আত্মীয় স্বজনের ভিতর গুণ নাও থাকে তবু তাদের পক্ষ কখনো ত্যাগ করা যায় না, কিন্তু তুমি যে ত্যাগ করলে এই শিক্ষা তুমি কোথায় শিখলে, এটা জিজ্ঞেস করছে। কিন্তু তারপরে আবার মেঘনাদ এই যে ভৎসনা করলো, তারপরে তার কিছুটা হয়তো মানসিকতার পরিবর্তন হয়েছে, তাই আবার খুব ধীরে ধীরে বলছে কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি। পরে সব দোষ রামের ঘাড়ে দিয়ে দিল, বুঝতে পারছো? এখানে এত কথা বলে বিভীষণকে খুব বকাঝকা করলো, ভৎসনা করলো, শেষমেশ বলছে কিন্তু তোমাকে এই যে আমি ভৎসনা করছি, গঞ্জনা করছি, এটা বৃথা, কারণ তুমি এমন মানুষের সাথে বাস করছো, এমন মানুষের সহবাস তোমার, যে তুমি বর্বরতা শিখে গেছো। কারণ যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, তুমি অসৎ রামচন্দ্রের সাথে মিশছো, রামের সাথে, রাম হলো বর্বর, মেঘনাথের দৃষ্টিতে রাম হলো বর্বর, বনচারী, বনে বনে ঘুরে বেড়ায়, আর তাদের সাথে তুমি মিশে মিশে তুমিও ওই বর্বরতা শিখেছো, এই কারণে আজকে তুমি আমাদের এই ত্যাগ করে চলে গেলে। তাই বলছে যে গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, নিচদের নিচ মানুষ, হীন মানুষ, তাদের সাথে তুমি সবসময় মিশেছো, এই কারণে তুমি আজকে সেই নিজেও নিচ জাতি, নিচ মানুষে পরিণত হয়েছে। মানুষ মানে রাক্ষসে, না? এখানে তো রাক্ষস জাতি, যেহেতু মানুষ বলছি কিন্তু আসলে তো রাক্ষস, তো তুমিও নিচ ব্যক্তিতে পরিণত হয়েছো। এটাই এই পর্যন্ত মূলত এখানে সংক্ষিপ্ত ভাবে মেঘনাদ বধ কাব্যের একটু অংশ বিশেষ এখানে তুলে ধরা হয়েছে, এবং বিষয়টা হলো যেটা নিয়ে আলোচনা করা। তোমরা খেয়াল রাখবে এই কবিতা পড়তে গিয়ে তোমাদের শেষে, বইয়ের শেষে যেটা দেওয়া আছে, আমি আগে প্রথম ক্লাসে বলেছিলাম, আবার বলছি, শব্দার্থ বা টিকা এগুলো পড়তে হবে। 2-3 বার কবিতাটা পড়ো, ক্লাসগুলো একটু শোনো। হয়তো এখানে আমি তেমন ভাবে 3-4টি ক্লাস লাগে এই বিষয়টা বোঝাতে গেলে, এখন 15 মিনিটের ক্লাসে তো বেশি বলা সম্ভব নয়, দ্রুত বলে গিয়েছি কথা, তোমরা একটু একটু কষ্ট করে বোঝার চেষ্টা করে একটু শোনো, নিজেরা পড়ো, আর তারপরে না বুঝতে পারলে আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করো, ফোন করো, আমি তোমাদের যদি কেউ না বুঝতে পারো তখন তাদের একটু ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। মূল কবিতার যে মূল কথা যেটা, সেটা হলো অন্তর্নিহিত কথাটা একটু আগে বললাম, যে একটা দেশকে বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে সেই দেশের মানুষ যখন অন্য কারোর সাথে, সেই শত্রুর সাথে যখন আত্মীয়তা করে, শত্রুর সাথে যখন মিত্রতা করে, তখন যে অবস্থাটা হয়, আমাদের দেশে কিন্তু এমন ঘটনা ঘটেছিল, তাই না? 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষ তারা কিন্তু পাকিস্তানিদের, বাঙালি হয়ে পাকিস্তানিদের পক্ষে যোগদান করে এই সমস্ত এদেশের সমস্ত সুলুক সন্ধান সবকিছু বলে দিচ্ছে। এই বিষয়টার সাথে কিন্তু একটু মেলাতে হবে, শুধু বিভীষণের প্রতি মেঘনাদ পড়লেই হবে না, এর অন্তর্নিহিত তাৎপর্যটা উপলব্ধি করে এই কবিতাটা পড়তে হবে, যে একজন মানুষ নিজে কেমন বিশ্বাসঘাতক হয়, স্বার্থপর হয়, এই বিষয়টা বুঝতে পারছো। যদিও আপাতদৃষ্টিতে এখানে বিভীষণকে এরকম মনে হচ্ছে, কিন্তু বিভীষণ তো ধর্মের পক্ষে যোগ দিয়েছে, তাই না? রাম তো ধার্মিক এবং রাবণ অধার্মিক, রাবণই আগে অন্যায় করেছিল, কিন্তু তারপরেও কবিতাটা এখানে যেভাবে আনা হয়েছে তোমাদের বইতে, বা যে অংশটুকু এখানে আছে সেই অংশটুকু দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে
যে পরের সাথে যোগদান করেছে নিজের দেশ ছেড়ে, জন্মভূমির প্রতি বিশ্বাসঘাতকতা। মূল কথা এক বাক্যে, বিভীষণ এবং মেঘনাদ দুটো চরিত্র। একটা চরিত্র জন্মভূমিকে রক্ষা করার জন্য প্রাণ দিতে প্রস্তুত, মেঘনাদ। আর একটা চরিত্র জন্মভূমির রক্ষা করা তো দূরের কথা, শত্রুপক্ষের সাথে যোগদান করে এদেশের নিজের দেশের ক্ষতি সাধনে তৎপর, নিজের ভ্রাতৃপুত্রকে হত্যা করার জন্য গুপ্তঘাতককে পথ চিনিয়ে এনেছে। এই দুটো বিষয়কে মাথায় রেখে আমাদের পড়তে হবে। এবং লক্ষণ একটা চরিত্র এখানে এসেছে, যদিও লক্ষণের এখানে কোনো সংলাপ নাই, কিন্তু চরিত্রটা আছে। লক্ষণ রামের পক্ষ থেকে মেঘনাদকে হত্যা করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। আমি যে কথাটা বারবার সব ক্লাসে বলে, এই ক্লাস শেষে একই কথা বললাম যে চর্চার উপরে আর কোনো বেশি আর ভালো কিছু করে, সবসময় চর্চা করতে থাকতে হবে, পড়তে থাকতে হবে। ঠিক আছে, পড়াশোনা করো, ভালো থাকো, শুভকামনা সবার জন্য।